ফসফরাসের হচ্ছে 15, তাহলে 2, 8, 5। এর ইলেকট্রনিক কনফিগারেশনে কিরকম হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এবার আমরা ধর চলে গেলাম 19টা বোধহয় পটাশিয়ামের মধ্যে। 19-এর ক্ষেত্রে কি হবে বলতো? কনফিগারেশনটা কি হবে? Sir, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 3p6, 3 আর 6 আর 2 8 আর 4s2, 4s2। এমনি বলি 2 8 8 1। 8। আচ্ছা, 10 জন জায়গা পেয়ে গেছে। এবার লাস্ট অরবিটে আমি 9 জনকে রাখতে পারি না, কেন? সেক্ষেত্রে যে এক্সেপশনটা আছে সেটাকে পালন করা হবে না। লাস্ট কক্ষপথে দুটো আমাদের রুল আছে। লাস্ট কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, তার আগেরটাতে 18টার বেশি থাকবে না। তাই যদি হয়, এখানে 9টা আমি রাখতে পারছি না, কেন? লাস্ট কক্ষপথে 8টার বেশি থাকবে না। তাহলে এখানে আমি 8টা রাখলাম, এখানে আমি 1টা রাখলাম। তাহলে 4 নম্বর অরবিটে আমরা চলে আসছি। তাহলে এখন ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম হবে এটা বোঝানোর জন্য এটা দিলাম আর কি এক্সাম্পলটা। সেক্ষেত্রে 1s2, এটা 2s2, 2p6, এটা 3s2, 3p6, আর এটা হয়ে যাবে 4s1। 4 নম্বর অরবিটে চলে যাবে। এটা বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারিস। স্যার একজন বলছে স্ক্রিন শো করতে না। স্যার উপরের অরবিটটাতে 3s স্কয়ার এর পরে 3p6 হবে না? উপরে যে অরবিটটা লিখেছিলেন কোনটা? অ্যালুমিনিয়াম না ফসফরাস না কোনটা বল? ফসফরাসের। ওখানে তো নেই আর এক্সট্রা, তিনটাই বাকি ছিল, তাই 3p6 আর 3p3। দেখ ভাব, 1 নম্বর ঘরে দুটো ইলেকট্রন 1s2 হয়ে গেল। 2 নম্বর বাড়িতে দুটো ঘর আছে, একটা এস একটা পি। এসে 2 জন লোক থাকতে পারে, আর পি ঘরে 6 জন লোক থাকতে পারে। তাহলে দেখ 8 জন হয়ে গেছে। বাকি 5টা তাহলে 3 নম্বর বাড়িতে থাকবে। 3 নম্বর বাড়ির মধ্যে এস নম্বর ঘরে 2 জন লোক থাকতে পারে, পেয়ে গেল। স্ক্রিন শো করছে না, মানে 5 জনের মধ্যে 2 জন জায়গা পেয়ে গেছে, তাহলে বাকি আমাকে 3 জনকে জায়গা দিতে হবে। এইভাবে এবার এই যে ইলেকট্রন গুলো যে বিভিন্ন উপকক্ষে থাকবে, তার একটা খুব সুন্দর রুল আছে। এটাকে আউটবাউ প্রিন্সিপাল বলা হয়। দিস ইজ কল্ড আপ বাউ প্রিন্সিপাল। কি বোঝার চেষ্টা করো। 1 নম্বর বাড়িতে কটা ঘর আছে? এস। 2 নম্বরে 2s 2p, 3 নম্বরে 3s 3p 3d, ডি উপকক্ষ আছে। উপকক্ষ 4টে, sp-df। 4s এ আছে 4s, 4p, 4d, 4f। ঠিক একইভাবে 5s, 5p, 5d, 5f, 5g। এইভাবে উপকক্ষগুলো ভর্তি হতে থাকে। তো প্রথমে কে ভর্তি হবে বল দেখি, তোরা
কেমিস্ট্রি জানিস টুকটাক। 1s প্রথমে 1s ভর্তি হবে, তারপর 2s, 2s 2p তারপর 3s, তারপর 3p। 3p এর পর কিন্তু 3d ভর্তি হয় না। 3p এর পর 4s 4s হবে। তারপর 3d ভর্তি হয়, তারপর 4p, তারপর 5s, 5p তারপর 4d, তারপর 5p, এইভাবে চলতে থাকে। এই কারণে 3s যখন ভর্তি হয়ে যাবে, 3s ভর্তি হয়ে যাওয়ার পর 4s ভর্তি হওয়ার কথা ছিল। 4s ভর্তি হওয়ার কথা ছিল, তাহলে 4s এ এখন আমার কোশ্চেন, 4s এ দুটো ইলেকট্রন থাকে, তাহলে এখানে আমি 1 এর জায়গায় 2 দিলাম না কেন, আর এখানে 6 এর জায়গায় 5 দিলাম না কেন? দেখি কেমন বুঝেছিস। যদি আমার কারণ 3p কারণ 3s এর পরে তো আগে 3p তে যাচ্ছে, তারপরে 4s এ আসবে। না সোনামণি, কোশ্চেনে কি স্যার? 2 হিলিয়ামের থাকে শেষে ওইজন্য। ঠিক বলেছিস, ভেরি গুড। 3p ভর্তি হবে, তারপর 4s ভর্তি হবে, ঠিকই আছে। এই কারণে 3p টা ভর্তি হয়েছে, তারপর 4s ভর্তি হয়েছে। এবার আমি আরেকটা উদাহরণ দিই, তোরা একটু খাতা কলম নিয়ে ক্যালসিয়াম 20 এর ইলেকট্রন বিন্যাসটা লেখার চেষ্টা কর। তো আমাকে বল কি হবে। 1s2 2s2 3p6 3s2 1s2 মানে 1 নম্বরে দুটো, 2s2 2p6 এটা তো বুঝতেই পারলাম, 3s2 3p6 4s2 4s2 এটা বুঝে গেলাম। 21 থেকে আসল খেলাটা শুরু হয়, 21 থেকে 30 পর্যন্ত। তখন স্যার 3d1 আর 4s2 হয়ে যাবে। তখন কি হয়ে যায়, প্রথম 1s ভর্তি হলো, বেশ দুটো ইলেকট্রন পেয়ে গেল, তারপর 2s2 2p6 হয়ে গেল, তারপর আমাদের 2s2 2p6 হওয়ার পর 3s ভর্তি হলো, 3p ভর্তি হলো। তাহলে দেখ, 2টা 8টা 3p ভর্তি হয়ে গেছে। 3p ভর্তি হওয়ার পর কি ভর্তি হবে, 4s ভর্তি হবে, 4s2 হয়ে গেল। মোট কটা আছে আমাদের, 21টা। 8 2 10, এখানে 2, তাহলে এখানে 6 জন জায়গা পেয়ে গেছে, তাই না? সরি, 8 জন জায়গা পেয়ে গেছে। 4s ভর্তি হওয়ার পর কে ভর্তি হয়, ভালো করে চেনটা লক্ষ্য কর। 4s ভর্তি হওয়ার পর 3d ভর্তি হয়। তাহলে এখানে আমরা অন্য কালার দিয়ে করছি 3d টা। তাহলে এইখানে আমাদের থ্রি ডি তাহলে কটা হবে, 1 একটা হবে, তাই না? দেখ, তাহলে 1 নম্বরে 2টা, 2 নম্বরে 8টা, 3 নম্বরে 6 2 8 1 9, ইলেকট্রন বিন্যাসটা কি হলো, 8 2 10 9 20 দেখ 21টা হয়ে গেছে। তার মানে 21 থেকে শুরু করে, মনে রাখবি ডি অরবিটালে মোট 10 খানা ইলেকট্রন থাকতে পারে। কেন? এর মধ্যে 5টা ঘর আছে, প্রত্যেকটাতে দুটো করে থাকতে পারে। 5টা ঘরে দুটো করে, 5 দুগুণা 10, 5টা ঘরে দুটো করে, 5 দুগুণা 10। তাহলে দেখতে পাচ্ছি 21 থেকে শুরু করে আপ টু 29 পর্যন্ত, বা পর্যায় সারণী যদি ভালো করে দেখিস, মোটামুটি 3 নম্বর শ্রেণী থেকে আপ টু 11 নম্বর শ্রেণী পর্যন্ত এই ডি কক্ষটা আনফিল্ড অবস্থায় থাকে। এদেরকে বলা হয় সন্ধিগত মৌল।
সন্ধিগত মৌল। পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, জিঙ্ক কি সন্ধিগত মৌল? যদি আমরা পিরিয়ডিক টেবিলটা ভালো করে দেখি, জিঙ্ক বা ক্যাডমিয়াম বা Hg এর একই শ্রেণীতে অবস্থান করে, বাট এদের ডি কক্ষটা কিন্তু ফুলফিল থাকে। যাদের ডি কক্ষ ফুলফিল তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো না, যাদের ডি কক্ষ আনফিল অবস্থায় থাকে তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলতে পারি। এই জায়গাটা বুঝতে যদি কারো অসুবিধা হয় বল, তাহলে নেক্সট পয়েন্টে এগোবো আমরা। দিস ইজ জাস্ট একদম কনসেপচুয়াল পয়েন্ট। স্যার এই লাস্টের জায়গাটা একটু বলবেন? কোন জায়গাটা বল, স্পেসিফিক্যালি বল। ওই ডি ডি কক্ষের ব্যাপারটা। ডি কক্ষে আমি কি বলেছিলাম, এস কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, ডি কক্ষে 6টা থাকতে পারে। 6টা মানে কি, এর 3টে ঘর আছে, প্রত্যেকটাতে দুটো করে, কেমন? ঠিক একইভাবে ডি উপকক্ষে মোট 10টা ইলেকট্রন থাকতে পারে, প্রত্যেকটা ঘরে দুটো করে, 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10। ঠিক একইভাবে এফ কক্ষে সম্ভবত 14টা থাকতে পারে, আই এম নট শিওর। Yes, sir. हाँ 14 ही सर। कितना? Yes, sir. एफ में कितना रहता है? 14 sir. इसमें 7 दुगना 14, 14। 4 का डिफरेंस रहता है। 4 का डिफारेंस रहता है, 6, 14 আর জি কক্ষপথে 18টা এইভাবে থাকে ইলেকট্রন। যদি একদম এরকম কনসেপচুয়াল কোশ্চেন আসে না, বাট যদি আসে, এখান থেকে সন্ধিগত মৌলের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। যাদের ডি উপকক্ষটা আনফিল্ড অবস্থায় থাকে, মানে টোটাল 10টা থাকতে পারে, আছে ধর একটা বা দুটো বা তিনটে, 9টা পর্যন্ত যদি থাকে, সেক্ষেত্রে সেটা সন্ধিগত মৌল বলে। লুচি টুচি আনতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কি হয়েছে? ও কিছু না স্যার, মাইকটা ভুলে অন থেকে। হ্যালো স্যার, বলছি কপারেটটা একটু বলবেন তো স্যার? এক্ষুনি বলছি। তোদেরকে একটা আমি পিরিয়ডিক টেবিল দেখাই, তাহলে বুঝতে পারবি। সেভ করে দিই। এই দেখ, পিরিয়ড টেবিলটা দেখতে পাচ্ছিস তো তোরা? হ্যাঁ স্যার পাচ্ছি। এই যে দেখ, স্ক্যানাডিয়াম দেখতে পাচ্ছিস? স্ক্যানাডিয়াম, এই যে স্ক্যানাডিয়াম থেকে শুরু করে আপ টু কপার পর্যন্ত ডি উপকক্ষটা আনফিল্ড অবস্থায় থাকে। আর জিঙ্ক বা ক্যাডমিয়াম বা পারদ, এগুলো কিন্তু ডি উপকক্ষটা ফুলফিল অবস্থায় থাকে। এই জন্য এই আকাশী কালারের যে এলিমেন্ট গুলো দেখতে পাচ্ছিস, স্ক্যানাডিয়াম, বেরিলিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, নিকেল, কপার, এগুলোকে আমরা একত্রে বলি সন্ধিগত মৌল। এবার কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখাতে বলি, সেটা আমি দেখাচ্ছি। কপারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 29। তো কপার হচ্ছে আমাদের 29। প্রথমে আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাসটা চেষ্টা করি লেখা। তাহলে কে কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? এতে দুটো।
থাকতে পারে, ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, কিন্তু এটাকে হিসেব করবো আমরা পরে। 8 2 10, 29-এর মধ্যে 10 জন জায়গা পেয়ে গেল। তো আমরা যদি এইভাবে করতে যাই আমাদের একটু অসুবিধা হবে। আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে যদি করতে চাই, তাহলে 1s2 2s2 2p6, প্রথমে 1s ভর্তি হলো, তারপর 2s ভর্তি হলো, তারপর 2p ভর্তি হলো, তারপর 3s2 3p6, 3d এখন ভর্তি হবে না, 3d টা পরে করছি, 4s ভর্তি করলাম। এবার দেখি কটা হলো, দুটো, 6 2 8টা, 8 আর এখানে 2 10টা, 8 2 সরি 12টা হলো, 8 2 10, 10 2 12, টোটাল 29টা আছে। 29 থেকে 12 বাদ আমার, 17টাকে জায়গা দিতে হবে। তার মধ্যে আমি 6 2 8 8 জনকে জায়গা দিয়ে দিয়েছি, তাহলে 17 থেকে 8 বাদ 9 জনকে জায়গা দিতে বাকি। এই 9 জন কোথায় বসবে? এই 3d 9 হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে গেল? 6 2 8 9 17, 2 8 17 2। তাহলে কি বলছে? লাস্ট কক্ষপথে 8টার বেশি থাকবে না, নেই। এবং তার আগের কক্ষপথে 18টার বেশি থাকবে না, নেই। এবং এটা হচ্ছে আমাদের কপার 29। এরপরে যদি জিঙ্ক 30 তে চলে যায়, সেক্ষেত্রে দেখ 1s2 2s2 2p6, স্যার দাঁড়াও, 3s2 3p6, 4s2 কে জায়গা দিয়ে দিলাম, তারপর 3d 10 হয়ে গেল। দেখ এখানে d11টা ফুলফিল হয়ে গেল। তাহলে একে আর সন্ধিগত মৌল বলবো না, বাট কপারকে আমরা সন্ধিগত মৌল বলবো। এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিই, যদি কারো সায়েন্স নিয়ে পড়েছিস তাহলে মনে আছে কপারের একটা এক্সপেরিমেন্ট করতে হতো, বিশেষ করে 21 to 29 বা পর্যায় সারণীর 3 নম্বর সিরিজ থেকে 11 নম্বর সিরিজে যে সমস্ত মৌলগুলো আছে, যেহেতু ডি কক্ষ আনফিল্ড অবস্থায় থাকে, এই কারণে এদের ইলেকট্রনগুলো ডি কক্ষপথ থেকে অন্য পথে ঝাঁপিয়ে যায়। এই কারণে সাধারণভাবে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর জন্য এই ধরনের মেটাল ইউজ করা হয় বা এই ধরনের এলিমেন্ট ইউজ করা হয়। এবং এর ফলে এরা ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ঝাঁপ দেয়, তখন কি হয়, বা উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসে, তখন শক্তি বিকিরণ করে, যেটা আমরা বিভিন্ন ধরনের স্পেকট্রাম দেখতে পাই। এবং 11-এ বা 12-এ মোস্ট প্রবাবলি ডি ব্লক এলিমেন্ট বলে একটা চ্যাপ্টারই আছে। এবার বলো কার কি কোশ্চেন আছে? স্যার কপার যেটা কপার আছে স্যার স্যার ওটা d10 4s1 হতো। একজন করে প্রশ্ন কর, বল কে বলছিস? স্যার, কপারের কথাটা বল, নিজের নাম বল আর ওই প্রশ্ন বল। ওই যে স্যার 3d10 আর ওটা 4s1 হচ্ছে মনে হয়। কপারের হ্যাঁ ওই স্যার অর্ধপূর্ণ হিসের জন্য মানে ইলেকট্রনটাকে পূরণ করতে এসে ডি কক্ষ একটা নিয়ে 2 8 10, 10 আর 17 27, এটা কপারের 4s1 হবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, মানে স্যার যদি আমরা এমনি ক্লাস 10 এর রুলস অনুযায়ী করি, তাহলে যদি 2 8 18 2 হতো তাহলেও তো অসুবিধা হতো না। 1 মিনিট দেখি। স্যার কপার আর ওই ক্রোমিয়ামে একটু স্যার এই থাকে, ব্যতিক্রম থাকে। ঠিক 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 বলেছিস। ভেরি গুড। এখানে একটু ভুল হয়েছে। এখানে এই কপার 29 এবং ক্রোমিয়াম 24, এখানে আবার ব্যতিক্রম হচ্ছে, এখানে 4s-টা আবার 4s যদি 1 হয়,
কপারের ক্ষেত্রে যেটা হয় একটু বলে দিই, একটু একটু মডিফাই করে নিয়েছি, একটু একটু কপার হচ্ছে ব্যতিক্রম। কপারের ক্ষেত্রে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। কপারের ক্ষেত্রে 3d-টা আগে ফিল হয়ে যায় এবং লাস্টে 4s1 হয়। এটা হচ্ছে কপার এবং ক্রোমিয়াম, এই দুটো হচ্ছে এক্সেপশন। सर डी सब सेल जो है ना कभी भी 10 तो से बोले वो ज्यादा डाल देना मतलब बोले আউটবাউ প্রিন্সিপাল। কপারের ক্ষেত্রে কিন্তু 3d10 হয়ে যায়। ভেরি গুড। सर থাম। तो इस তাহলে একটা প্রশ্ন যদি দাঁড়ায়, কপার কি সন্ধিগত মৌল? হ্যাঁ স্যার, ওটাই বলছি, 10 হলে তো সন্ধিগত থাকছে না আর। হ্যাঁ স্যার সন্নিগত মৌল ওটা। कॉपर সন্ধিগত ওই কারণ স্যার ওটা মানে কি বলবো ওটাকে, কপার ব্যতিক্রম হলেও একটা জিনিস মনে রাখবি, কপার সন্ধিগত মৌল। বিকজ সন্ধিগত মৌলের অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার সেটা কপারের মধ্যে দেখা যায়, বাট ইলেকট্রনিক কনফিগারেশনের দিক থেকে যদি আমরা ধরি তাহলে মনে হবে না এটা সন্ধিগত মৌল, কেন ডি হচ্ছে ফুলফিল অবস্থায় আসে। কিন্তু একটা জিনিস আছে এখানে, অন্যান্য সন্ধিগত মৌলের সঙ্গে এর যে বেসিক ডিফারেন্স, যদি আমি যেগুলো সন্ধিগত মৌল নয় বা যেগুলো সন্ধিগত মৌল, অন্যান্য সন্ধিগত মৌলের ক্ষেত্রে 4s-টা সবসময় ফুলফিল থাকে, তাই না? বাট কপারের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে 4s তার আনফিল অবস্থায় থাকে। सर ये नहीं हो सकता है सर। বলো। सर मतलब डी और एफ जो है ना वो कभी भी अपने से कम को नहीं ले सकता, मतलब अगर वो 9 है तो वो कभी भी नहीं लेगा, वो अपने आप को पूरा करके ही लेता है। डी 10 ही लेगा, एफ 14 ही लेगा, ऐसा कॉन्सेप्ट रहता है ना? नहीं, ऐसे ऐसे बात नहीं है। अगर तुम 21 को देखो ना, 21 और 22 को देखो, तो 22 में क्या होता है? पहले 1s2 होता है, उसके बाद 2s2, 2p6 होता है, देखो 8 हो गया। उसके बाद 3s2, 3p6 होता है, उसके बाद 4s पहले फिलअप होता है, 4s2 होता है, तो कितना हुआ? 2, 8, यहाँ पर 6 हुआ, यहाँ पर 2 हुआ, 8, 10, 16, 18, और कितना बचा है? 4 बचा है। 4 कहाँ जाएगा? স্যার 3s টু 3p6 এ ওটা 8 হবে। স্যার ওটা 8 হবে তো। सब 3D तो দুটো যাবে। 8 হবে, তাহলে 3D তে দুটো যাবে। এবার যদি 23 হয় এখানে, তো 3D তে কটা যাবে? 3টে যাবে তো নাকি? তাহলে 3টে যাবে। এটার ব্যতিক্রম কেবলমাত্র 24-এর ক্ষেত্রে। 24-এর ক্ষেত্রে 4s1 থাকে আর কপারের ক্ষেত্রে 4s1 থাকে। কিন্তু মনে রাখবি, কপার বা ক্রোমিয়াম এরা কিন্তু সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল নয় এমন নয়, সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলের সাথে যারা সন্ধিগত মৌল নয়, ধর জিঙ্ক, তারও কিন্তু ডি ফুলফিল, কিন্তু তার 4s2। বাট কপারের ক্ষেত্রে ডি ফুলফিল কিন্তু 4s1। এটা স্যার আংশিক ওই ডি কক্ষের জন্য মনে হয় কি হয় না, হ্যাঁ, মানে স্যার এটা স্যার আংশিক ওই ডি কক্ষপর পূর্ণ হয়। তাদেরকে সন্ধিগত মৌল বলা হয়। যাদের ডি কক্ষপথটা ফুলফিল থাকে না, আংশিক থাকে, তাদেরকেই সন্ধিগত মৌল বলা হয়। এই ব্যাপারে আমরা যখন আরো কোশ্চেন অ্যান্সার সলভ করবো, এমসিকিউ সলভ করবো, এই ব্যাপারে তখন আরেকটু ডিটেলসে আলোচনা করব। এখন আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে খুব সহজ সহজ কয়েকটা জিনিস আমরা পড়বো। দ্যাট ইজ, প্রথমে আমরা আলোচনা করব আইসোটোপ। আইসোটোপ আইসোটোপ কাকে বলে? আইসোটোপ মানে, ধর আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। তোর কার্বনের একটা পরমাণু 6C12, মনে রাখবি দিস ইজ কল্ড নিউক্লিয়ার ফর্মুলা। নিচে থাকে এ, উপরে থাকে জেড। সরি, ভুল ভুল ভুল
নিচে থাকে জেড, উপরে থাকে এ। জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক মানে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ protons or number of electrons, number of protons or number of electrons। উপরে যেটা থাকে that means A, what is this? मास Mass number। A equal to number of proton plus number of neutron। এবার ধর আমি একটা আইসোটোপের উদাহরণ দিয়েছি 6C12, আরেকটা দিলাম ধর 6C14। এই দুটোর মধ্যে মিল কোথায়? प्रोटॉन সংখ্যাটা সেম একদম, প্রোটন সংখ্যা সমান। তাহলে আইসোটোপকে আমরা বাংলায় কি বলি? আইসোটোপই বলি। মনে রাখার নিয়ম হচ্ছে শেষে প আছে মানে প্রোটন সমান। যে সমস্ত একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা আইসোটোপ বলি। প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা ডিউ টু ডিফারেন্স অফ নিউট্রন, তাদেরকে আমরা আইসোটোপ বলি। যেরকম ধর হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে 1H1 যেটাকে প্রোটিয়াম বলি, একটা 1H2 যেটাকে ডয়টোরিয়াম বলি, একটা হচ্ছে 1H3 যেটাকে ট্রিটিয়াম বলি। দেখ প্রত্যেকটার কি সমান? নাম্বার অফ প্রোটন সমান, নাম্বার অফ প্রোটন সমান, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আইসোটোপ। নেক্সট পয়েন্ট চলে আসছি আমরা, সেটা হচ্ছে আইসোবার। আইসোবার কাকে বলে? আইসোবার মানে হচ্ছে সংখ্যা সে একই থাকবে, পারমাণবিক সংখ্যা আলাদা, মানে প্রোটন সংখ্যা আলাদা। ধর আর্গন 1840, ক্যালসিয়াম 2040। দেখ ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে বলি আমরা আইসোবার। আইসোটন, আইসোটন একটা উদাহরণ দেওয়া যাক। ধর কার্বন C14 আর নাইট্রোজেন S15। ধর 88 Ra 226 আর 89 Ac 227। এটার মধ্যেও নিউটন সংখ্যা হচ্ছে আমাদের 138, এটার মধ্যেও নিউটন সংখ্যা হচ্ছে 138। অর্থাৎ নিউটন সংখ্যা যদি সমান হয় তখন তাকে আইসোটোপ বলে। নেক্সট চলে আসছি আইসো ডায়াফার। আইসো ডায়াফার কাকে বলে? আইসো ডায়াফার হচ্ছে স্যার নিউট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্যটা সমান। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কি উদাহরণ দেওয়া যেতে পারে? এটা স্যার মানে ইউরেনিয়াম আর থেকে ইউরেনিয়াম ছিল মনে হয় 92 238 আর থোরিয়াম স্যার ওই 90 থেকে 234। 90 234। দেখ নিউটন আর প্রোটন সংখ্যার ডিফারেন্স, প্রোটন সংখ্যা কত? 92, নিউটন সংখ্যা হচ্ছে 146। এক্ষেত্রে 144 আর 90, এই দুটো ডিফারেন্স 54, এই দুটো ডিফারেন্স 54। যাদের নিউটন এবং প্রোটন সংখ্যা ডিফারেন্স সমান তাদেরকে আইসো ডায়াফার বলা হয়।
বাড়ি যাচ্ছিস নাকি? ঠিক আছে, কার কোনো কোশ্চেন নেই তাহলে নাকি এর মধ্যে? 146টা কোথা থেকে পেলেন আমি বুঝতে পারলাম না। ওই 146 হচ্ছে নাম্বার অফ নিউট্রন। ও মানে 238 ওখান থেকে বিয়োগ করা হয়েছে নাকি? হ্যাঁ, ফর্মুলা হচ্ছে A = Z + N। তাহলে N = A - Z। এর মান হচ্ছে তোমার 238, Z এর মান হচ্ছে 92, মাইনাস করে দিলাম। ঠিক আছে। এই গেল আমাদের প্রিলিমিনারি আলোচনা। তারপর আমরা যেটা পড়বো সেটা আমাদের ফিজিক্সেও লাগে, কেমিস্ট্রিতেও লাগে। ফিজিক্সেও লাগে, কেমিস্ট্রিতেও লাগে। সেটা হচ্ছে এটা জাস্ট শুরু করে আছে, ক্লাসটা শেষ করব। দ্যাট ইজ কল্ড রেডিও অ্যাক্টিভিটি। বাংলায় বলা হয় এটাকে তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। কি এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা? সেটা হচ্ছে বিজ্ঞানী হেনরি বেকারেল পটাশিয়াম ইউরানিল সালফেট, পটাশিয়াম ইউরানিল সালফেট এই ধাতু নিয়ে একটা পরীক্ষা করেন। এবং পরীক্ষা করতে গিয়ে তিনি একটা অদৃশ্য রশ্মির ধারণা পান। তিনি কি করেছিলেন, পটাশিয়াম ইউরানিল সালফেট এই বস্তুটাকে একটা কাগজের মধ্যে মুড়ে তিনি তার ল্যাবে রেখে দিয়েছিলেন। পরদিন দেখেছিলেন যে কাগজের গায়ে বিভিন্ন স্পট পড়ে গেছে। তিনি ভাবলেন স্পটটা পড়লো কেন? তিনি হয়তো ভাবলেন দেয়ার মে বি সাম রিয়াকশন উইথ সানলাইট। এই কারণে তিনি করলেন কি, ঠিক একইভাবে একই রকম কাগজ নিয়ে সেই ম্যাটেরিয়ালটা নিয়ে তিনি ড্রয়ারের মধ্যে রেখে দিলেন। পরের দিন এসে দেখলেন একই রকম স্পট। তখন তিনি বুঝতে পারলেন সানলাইটটা নিশ্চয়ই পটাশিয়াম ইউরানিল সালফেট এই যৌগটা একটা অদৃশ্য রশ্মি বিকিরণ করে।
অদৃশ্য রশ্মি বিকিরণ করে, অর্থাৎ এই ধরনের কম্পাউন্ড থেকে নিজে থেকেই একটা রে বেরোতে থাকে। এই রের নাম তিনি দিলেন রেডিও অ্যাক্টিভ রে, এবং এই ঘটনার নাম তিনি দিলেন রেডিও অ্যাক্টিভিটি। পরবর্তীকালে দেখা যায় রেডিও অ্যাক্টিভিটি কিন্তু একটা নিউক্লিয়ার ফেনোমেনা, অর্থাৎ নিউক্লিয় ঘটনা, অর্থাৎ বাইরে কক্ষপথের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে তার সঙ্গে এর কোনো রিলেশন নেই, কক্ষপথের বাইরের ইলেকট্রনের সাথে এর কোনো রিলেশন নেই, এটা একেবারে নিউক্লিয়াস থেকে বেরোয়। এবং তিনি পরবর্তীকালে দেখেন যে সমস্ত মৌলগুলোর নিউট্রন আর প্রোটন এদের রেশিও 1.54 বা তার বেশি, সাধারণভাবে এই সমস্ত মৌলের নিউক্লিয়াস ভীষণ আনস্টেবল হয় এবং তারা কি করে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হতে থাকে আনটিল গেটিং স্টেবল নিউক্লিয়াস। এবং এই যে নিউক্লিয়াস থেকে প্রোটন বা নিউট্রন বেরোতে থাকে, এই ঘটনাটাকে আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বলতে থাকি। এবং যে সমস্ত পদার্থ থেকে এই ধরনের তেজস্ক্রিয় রশ্মি বেরোয় তাদেরকে আমরা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বলে থাকি। বিশেষ করে 90 থেকে শুরু করে আপ টু 106 পর্যন্ত মৌলগুলো রেডিও অ্যাক্টিভ সিরিজের মধ্যে পড়ে। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার, যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে তার মধ্যে আমাদের কেবলমাত্র রেডন হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডন ইজ আ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাদাম কুরি এবং পিএডি কুরি পিচ ব্লেন্ড বা U3O8 থেকে তেজস্ক্রিয় মৌল হিসাবে পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেন। তেজস্ক্রিয় রশ্মি সাধারণভাবে তিনটে আছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তোরা বাড়িতে এই তিনটা ডিফারেন্সটা ভালো করে পড়বি এবং এর পরের দিন আমি যেটা পড়াবো, নেক্সট দিন মানে আগামীকাল, সেটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির ফলে নিউক্লিয়ার রিঅ্যাকশন কাকে বলে। এটা ফিজিক্সটাও হয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে, এবং এখান থেকে আমরা পাবো নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশন। এটা আমরা কালকে শেষ করব। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়ারিজ থাকে প্লিজ জিজ্ঞেস করে ফেলো। স্যার সত্যটা থেকে আপনি মানে এটা কি করে বুঝলাম, মানে একটু যদি বলেন এই জায়গাটা। বুঝলাম না, আরেকবার বল। ওই এস কক্ষপথে যে 14টা ইলেকট্রন থাকে ওইটা কি করে একটু বুঝলাম, ওটা একটু বলবেন? এস কক্ষপথে না এফ? এফ এফ এফ, আচ্ছা। এফ কক্ষপথ ভালো করে দেখ, কে এল এম এন ও পি কিউ, মোট 7খানা কক্ষ থাকতে পারে। প্রত্যেকটা কক্ষের আন্ডারে আবার দিস ইজ অরবিট, আর কক্ষের আন্ডারে অরবাইটাল থাকে। অরবাইটাল গুলো কি কি? SPDF এস পি ডি এফ। কে কক্ষের আন্ডারে কেবলমাত্র একটাই অরবাইটাল আছে, সেটা হচ্ছে এস। কে যেহেতু 1 নম্বর এই কারণে এটাকে বলছি 1s। এল কক্ষপথ হচ্ছে 2 নম্বর, এর আন্ডারে দুটো আছে 2s 2p। এম কক্ষপথের আন্ডারে আছে তিনটে 3s 3p 3d। এন কক্ষপথ 4 নম্বর 4s 4p 4d 4f।
5 নম্বর 5s 5p 5d 5f 5g। 6 নম্বরে 6s 6p 6d 6f 6g 6h। 7 নম্বর 7s 7p 7d 7f 7g 7h 7i। এইভাবে উপকক্ষ পদগুলো থাকে। যেরকম 2 নম্বর এস কক্ষপথে ম্যাক্সিমাম দুটো থাকবে, পি তে ম্যাক্সিমাম 6টা থাকবে, তাহলে এস এ হচ্ছে ম্যাক্সিমাম দুটো, পি তে হচ্ছে ম্যাক্সিমাম 6টা, ডি তে ম্যাক্সিমাম 10টা, এফ এ 4 করে বাড়ছে কিন্তু 14টা, জি তে 18টা, এইচ এ 22টা আর আই এ 26টা। এইভাবে ইলেকট্রন গুলো থাকে। অঙ্কিতা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কালকে আবার 7:30টার সময় তোদের সাথে দেখা হচ্ছে। আজ রাতে ম্যাথমেটিক্স ক্লাস দেওয়া হবে। ম্যাথমেটিক্স ক্লাস 9:30টার সময় শুরু হবে। আর অর্ণব, তোরা আছিস কেউ লাইনে? মেদিনীপুরের কেউ আছিস লাইনে? হ্যালো প্রান্তিকা লাইনে আছিস? হ্যাঁ, কে বলছিস বল। স্যার, বলছি কি, ডক্স থেকে যখন মানে পিডিএফ গুলো ওপেন করছি তখন স্যার একটা ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি, তো এটার সলিউশন কি হবে? গুগল ডক্স অ্যাপ ডাউনলোড করে নাও বা ওয়ার্ডপ্যাড ডাউনলোড করে নাও, সেখান থেকে দেখা যাবে। ওকে, ঠিক আছে স্যার। মানে ব্ল্যাঙ্ক পেজ আসছিল, গুগল ডক্স করেছি, এবার ওটাই যদি না হয় তাহলে। কি নাম? স্যার রাজদীপ। নিউ ব্যাচের স্টুডেন্ট তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা পুরনো স্টুডেন্ট, যারা জানিস কি করে এটা ওপেন করতে, প্লিজ তাকে হেল্প কর। ডাব্লিউপিএস অফিস থেকেও হয়, ডাব্লিউপিএস অফিস ডাউনলোড করে দেবো। ডাব্লিউপিএস অফিস ডাউনলোড করে নে, সেখান থেকে রাজদীপ পেয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড ওটাও নামালো ওখান থেকে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ক্লাসটা কটা থেকে আসছে আর আমরা কি হতে পারি? আমি সব গ্রুপেই লিংক দিয়ে দেবো, ঠিক আছে? যাদের মনে হয় যে আমি অঙ্ক ক্লাস করবো তারা করতে পারিস। ওকে স্যার। বাট এই ক্লাসটা স্পেশালি ফর অনলাইনে যারা আছে তাদের জন্য। বাট আমি সমস্ত গ্রুপে লিংক প্রোভাইড করে দেবো। তো আজকে অনলাইন ক্লাস হচ্ছে, এই কেমিস্ট্রির রেস্ট পোর্শনটা কালকে আবার আমরা ওই 7:30 পৌনে 1টার দিকে শুরু করবো। Sir, atomic mass, atomic